তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যেটা করি, আমরা এখানে ফোল্ডার তৈরি করি। আমাদের এখানে দুইটা ফোল্ডার করেছি, একটা হচ্ছে HTML ফোল্ডার আর একটা আমরা ফোল্ডার করব CSS। এটা আমরা আমাদের ডিফল্ট ভাবে করি, কিন্তু আজকে আমরা কোনো CSS ফোল্ডার ক্রিয়েট করব না। আজকে আমরা যে কাজটা করব, যদি কোনো CSS এর ডিজাইন প্রয়োজন হয় সেটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব। ঠিক আছে, বুটস্ট্র্যাপ দিয়েও চাইলে ডিজাইন করা যায়। সো আমি আজকে যেহেতু 7 নম্বর ক্লাস, আমাদের CSS শেষ, আমরা আজকে বুটস্ট্র্যাপ ইউজ করব। সো আমি আগে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য একটু গুগল ক্রমে আসতেছি। তো গুগল ক্রমে আসলাম, এখানে এসে আমি বুটস্ট্র্যাপ সম্বন্ধে জানার জন্য আমি বুটস্ট্র্যাপের উইকিপিডিয়ার মধ্যে যাচ্ছি। বুটস্ট্র্যাপ উইকিপিডিয়া। তো এখানে আমাকে গুগল সাজেস্ট করতেছে যে বুটস্ট্র্যাপ উইকিপিডিয়ার মধ্যে এটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে আমরা সাধারণত যেটা বুঝি, আমরা ডিজাইনিং এর কাজের জন্য সাধারণত আমাদের বুটস্ট্র্যাপ ইউজ হয়। আমি আমার বুটস্ট্র্যাপটা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আমাকে প্রথমত বলছে যে বুটস্ট্র্যাপ এটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, মানে এটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এর কাজে এটা নিডেড, প্রয়োজন হয়। তো এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল একটা লোগো। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ লেখা আছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল একটা লোগো। এখানে আমাদের বুটস্ট্র্যাপের যে ভার্সনগুলো, আমাদের বুটস্ট্র্যাপ 2, বুটস্ট্র্যাপ 3, বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ 5। বুটস্ট্র্যাপ 5 হচ্ছে এটা আমাদের রুট, মানে প্যারেন্টস আপডেট। এর মধ্যেও এই 5 এর পরেও 5 এর মধ্যে কিছু আপডেট আসছে। যেমন এখানে যদি দেখেন যে 5.1.3, আজ থেকে 2 মাস আগে আমাদের 5.1.3 9 অক্টোবর 2021, 2 মাস আগে আমাদের 5 এর মধ্যেও একটা আপডেট ভার্সন আসছে 1.3। আমরা চেষ্টা করব 5.1.3 টা কি ইউজ করার জন্য। ওকে, আচ্ছা। এই বুটস্ট্র্যাপটা দুইজন মানুষ ফাউন্ড করছে, একজনের নাম হচ্ছে মার্ক অটো আর একজন হচ্ছে জ্যাকব থর্নটন। আমি যদি ওনাদের দুইজনকে একটু দেখাই, ইনি হচ্ছে মার্ক অটো। ঠিক আছে, নেট অনেক স্লো তাই দেখাতে পাচ্ছে না। তো ইনি হচ্ছেন মার্ক অটো, ইনি বুটস্ট্র্যাপটাকে ফাউন্ড করেছেন। ওকে, আপনাদের সাথে মিল আছে দুইজনের, আপনাদের দাঁড়িয়ে আছে, ওনাদের ওনারও দাঁড়িয়ে আছে। জ্যাকব থর্নটনেরও আছে, দেখেন এই যে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। তো এখানে এই দুই ব্যক্তি, এই যে জ্যাকব থর্নটন আর হচ্ছে আমাদের মার্ক অটো, এই দুই ব্যক্তি এই বুটস্ট্র্যাপটাকে ফাউন্ড করেছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন এটা ডেভেলপ কারা করছে। এই বুটস্ট্র্যাপটা যারা ডেভেলপ করছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ কোর টিম। এটা টিম আছে, সেই টিম মিলে। ফেসবুক কে ফাউন্ড করছে? এখন ওয়াই করে আসলে ফেসবুকও জুকারবার্গ একা করে নেই, একা কোনো সময় কিছু হয় না, একটা টিম থাকে, কিন্তু নামটা ওই একজনেরই হয়। যেমন ওই alibaba.com, এই বিজনেসটা শুরু করছে 20 জন মিলে, 20 জন মাত্র। $20,000 দিয়ে শুরু করেছিল তারা তাদের বিজনেসটা। আর আজকে সেই জ্যাকমা তাকেই চেনে, আর সে এখন ওয়ার্ল্ডের টপ 10 এর মধ্যে একজন ধনী। আর এরকমও অবস্থা ছিল যে এক মাস সেদিন দেখলাম তার বাৎসরিক, মানে সে চায়নাতে একচেটিয়া বিজনেস করে, অন্য কাউকে বিজনেস করার সুযোগ দেয় না। এই জন্য ওনার বাৎসরিক যে লাভ হয়, যে মুনাফা হয়, সেই মুনাফার 5% তার জরিমানা হয়েছে। সেটা বাংলা টাকা 5,500 কোটি টাকা। তার বাৎসরিক যেই টাকা লাভ হয় তার মাত্র 5% টাকা, বাংলা টাকা 5,500 কোটি টাকা। এটা হচ্ছে তার, সে দেখছি সেদিন হাসতেছে আর হচ্ছে জরিমানাটা দিয়ে দিছে। সে বলছে আমার এই টাকাতে কোনো প্রবলেম নাই, সে একদম হাসি মুখে টাকাগুলো দিয়ে দিছে সরকারকে। তো সে এরকম চায়নাতে এককভাবে বিজনেস করে, তো এটার কি চায়না সরকার তার বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আসছে। ঠিক আছে, এই জন্য এই জরিমানাটা ওনাকে দিতে হয়েছে। তো যাই হোক, উনি যদি একসাথে বিজনেস নাও করতো, এই 5,500 কোটি টাকাতে মিনিমাম আরো 10,000 কোম্পানি উঠে যেতে পারতো। ঠিক আছে, তো দেখেন এখানে আর্লি বিগিনার্স, এটা হচ্ছে একদম বুটস্ট্র্যাপের ফার্স্ট আপডেট। দেন বুটস্ট্র্যাপ 2, বুটস্ট্র্যাপ 3, বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ 5। ওকে, তো আমরা ইউজ করব বুটস্ট্র্যাপ 5টা। ঠিক আছে, হ্যাঁ, খুব এনার্জি। আচ্ছা, দেখো
স্টেবল এন্ড রিলিজ হচ্ছে আমাদের 5.1.3, ঠিক আছে। ভার্সন 5 এর মধ্যেও কিছু আপডেট মানে সাব আপডেট। এটা রিপোজিটরি হচ্ছে বুটস্ট্র্যাপ রিপোজিটরি, বুটস্ট্র্যাপকে নিয়েই কাজ করে। এরপর হচ্ছে এটা রিটেন বাই এই আমাদের বুটস্ট্র্যাপটা কি কি মাধ্যমে কাজ করে, কাদের সাথে কাজ করে, যেমন HTML, CSS, লেস, স্যাস আর হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। ওকে, এগুলো হচ্ছে। আর আরেকটা বিষয়, আমাদের বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা সাহায্যকারী ভার্বের মতো, যেমন ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা সাহায্যকারী ভার্বের নাম বলে তো দেখি। ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা সাহায্যকারী শব্দের নাম বলেন, একটা ওয়ার্ডের নাম বলেন। চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু, আচ্ছা গুড। তো এই চন্দ্রবিন্দুর মতোই হচ্ছে আমাদের এই বুটস্ট্র্যাপটা। যেরকম আমরা কোনো ওয়ার্ডের উপরে চন্দ্রবিন্দু দিলেই তাকে একটা অর্থ প্রকাশ পায়, একটা শব্দ গঠিত হয়, সেম ভাবে এই বুটস্ট্র্যাপও একা একা চলতে পারে না। ওকে চালানোর জন্য একটা হচ্ছে CSS লাগবে, বুটস্ট্র্যাপের CSS, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাগবে। এই দুইটা ফাইল যদি মিসিং থাকে তাহলে বুটস্ট্র্যাপ কোনো আউটপুট আপনাকে দিবে না। আচ্ছা গুড। এরপরে এটা প্ল্যাটফর্ম তো ওয়েব। ওয়েব মানে তো বুঝি, মানে আমরা কোনো কিছু কোড করার পরে সেটা আমরা কোথায় দেখি? ওয়েবে। যেমন গুগল ক্রমে দেখতে পারি, মজিলা, তারপর হচ্ছে অপেরা মিনি, তারপর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এরকম অনেক কিছু থাকতে পারে, এগুলোর মধ্যে আমরা দেখে থাকি। আর এটার নিচে আরো কিছু ওদের হিস্টোরি আছে, যেগুলো কথা, এগুলো পড়বেন, পড়লে মোটামুটি একটা ধারণা পাবেন আশা করি। আপনাদের কি সবার শীত করে? প্যান্টটা ছেড়ে দেন। তো এখানে এটা হচ্ছে এই বুটস্ট্র্যাপের একটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে আছে, সেটার নাম হচ্ছে getbootstrap.com। আমি এই সাইটটাকে ওপেন করব। তো getbootstrap.com এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ওদের ওয়েবসাইট এটা। তো এই ওয়েবসাইট আমি এখান থেকেও কাজ করতে পারি, সমস্যা নেই। ওদের এখানে অনেক কিছু পাওয়া যায়। এখানে দুটো অপশন আছে, আমাদের গেট স্টার্টেড আর একটা হচ্ছে আমাদের ডাউনলোডস। সো কমাই দেন, সাউন্ড হবে, কমাই দেন। আচ্ছা, আমরা এই গেট স্টার্টেড এর উপরে ক্লিক করব। এখানে এখানে ক্লিক করার পরে আমাকে এখানে যে ইন্ট্রোডাকশনের মধ্যে আমাকে এখানে CSS এর লিংক দেওয়া আছে, জাভাস্ক্রিপ্টের লিংক, দেন হচ্ছে বান্ডেল, তারপর হচ্ছে সেপারেট, এখানে অনেক ধরনের কিছু লিংক দেওয়া আছে। ওকে, তো আমি আমার এই লিংকটা নেওয়ার আগে এই ফোল্ডারটাকে আমি ওপেন করব। সাবলাইমে ওপেন করলাম। এর মাঝখানে ওই ফোল্ডারটাকে ওপেন করব। ওপেন ফোল্ডার, ডেস্কটপ 7 ক্লাস, এটাকে ওপেন করে নিলাম। আগের ফোল্ডারটা আমার প্রয়োজন নেই, এটাকে আমি কেটে দিচ্ছি। তো এখানে হচ্ছে index.html। এখানে আমরা জানি HTML এর মধ্যে এসে প্রথমে HTML5 এর একটা টেমপ্লেট আমরা নিয়ে থাকি, HTML5। আচ্ছা, HTML5 এখানে আসছে, তাই তো? এই HTML5 এর মধ্যে আমরা কি করি, আমাদের লিংক বা আরো যত কিছু করার প্রয়োজন হয় সেগুলো করি। একটু ওয়েট করেন। তো আমরা এখানে HTML5 এর টেমপ্লেট নিয়ে থাকি সাধারণত। এখানে আমরা লিখি HTML5, তাহলে আমাদের HTML5 এর টেমপ্লেট আমাদেরকে দিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে টেমপ্লেট নিয়ে তারপর আমরা বুটস্ট্র্যাপের লিংকও নিতে পারি, বা আমরা যদি চাই এই যেখানে একটা স্টার্টার টেমপ্লেট, পুরো বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেটই করা আছে, আমি সেটাকেও নিতে পারি। এটাকে কপি করলাম, টেমপ্লেটটাকে এই যে পাশে একটা অপশন আছে কপি, জাস্ট এখানে ক্লিক করলেই কপি হবে, বা আপনি যদি চান এটাকে পুরোটা সিলেক্ট করেও কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এই কপির উপরে ক্লিক করলাম। দেন এখানে কন্ট্রোল অল্টার দিয়ে মানে এটাকে আমি সিলেক্ট করলাম, দেন ওই টেমপ্লেটটাকে এখানে পেস্ট করলাম, তাই তো? এখন বুঝতে হবে এই টেমপ্লেটের মধ্যে কি আছে, যেটা আমার এর আগে কোনো পরিচিতি নাই বা আমি জানি না। এখানে কি আছে? ডক টাইপ HTML, এটা কি কাজ করে? HTML5 এর পরিচিতি বাড়ায়। এখানে HTML ট্যাগ, এখানে হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে দুইটা মেটা ট্যাগ আছে। এই মেটা ট্যাগটা কি কাজ করে? আমাদের ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য, আর এটা কেন? আমাদের রেসপন্সিভের জন্য। ওকে, গুড। দেন এখানে একটা বুটস্ট্র্যাপের CSS এর লিংক আছে, যেটা আমার লাগবে, এছাড়া এটা কাজ করবে না। তো এখানে এই টাইটেল তো আমরা বুঝি, টাইটেলের মধ্যে আমরা লিখলাম আমাদের বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আমি আগে অনলাইনটা দেখাচ্ছি, এটাই হচ্ছে অনলাইন। অনলাইন বুটস্ট্র্যাপ। দেন এখানে একটা H1 আছে, এই H1টাকে আমি পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে হয়তো আমি এখানে লিখতে পারি, যেমন ওই লেখাটা থাকবে, সমস্যা নেই, হ্যালো ওয়ার্ল্ড। আর এখানে দুইটা কমেন্ট করা আছে। কমেন্ট তো আমরা বুঝি, এগুলো আমরা করতে পারি। কমেন্ট করার জন্য কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক ইউজ করতে হয়।
এখানে একটা জাভাস্ক্রিপ্টের লিংক আছে, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লিংক। জাভাস্ক্রিপ্টের লিংক অলওয়েজ আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হয়, শুধু লিংকটাই না, পুরো জাভাস্ক্রিপ্টের কাজগুলো, জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কোনো কাজও করেন বা জাভাস্ক্রিপ্টের কোডও করেন সেটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়, এছাড়া এটা কাজ করবে। আচ্ছা, এরপরে এর নিচে কিছু কমেন্ট আছে, এই কমেন্টগুলো আমার প্রয়োজন নেই, এগুলোকে আমি কেটে দিব, এই কমেন্টগুলো আমার প্রয়োজন নেই, কেটে দিলাম। ওকে, এতটুকু তো বুঝতে পেরেছেন টেমপ্লেটের মধ্যে কি আছে আর কি নাই। এই যে আমি লিংকটা নিয়েছি, এই লিংকটা কোথা থেকে কাজ করতেছে? cdn.jsdeliver.net। এখন প্রশ্ন হচ্ছে ভাই cdn কি? cdn এর ফুল মিনিং কি? কেউ জানেন আপনারা? না জানলে বলেন জানি না, শুধু শুধু জানি না। হ্যাঁ, সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্টটা ডেলিভারি হচ্ছে অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে। দেখেন এই যে লিঙ্কটা, এই যে বুটস্ট্র্যাপের লিঙ্কটা নিয়েছি, এইটা সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক হচ্ছে, ডেলিভারিটা হচ্ছে এখান থেকে। দেখেন jsdeliver.net, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইট থেকে রান হচ্ছে কোনটা? আমার বুটস্ট্র্যাপের মধ্যে যে সিএসএস গুলো করা আছে সেটা। আমি যখন কোনো HTML কোড করি, যখন কোনো CSS কোড করি, যখন আমি আমার এই HTML এর মধ্যে কোনো ছবিকে আউটপুট করি, সেটা কোথা থেকে আউটপুট আসে? সেটার সার্ভার কোনটা? আমার পিসি, কারণ আমার পিসির মধ্যেই সবকিছু। এখন এই যে ফোল্ডারটা আমার রান হচ্ছে বা বুটস্ট্র্যাপে এখন আমি কিছু করি নাই, এটাকে যদি সেভ করে আমি ওপেন করি তাহলে জানি এটা রেগুলার ভাবেই আসবে। সাধারণত এটা এভাবেই থাকে, তাই না? সাধারণত লেখাটা এরকমই থাকে। যদি আমি HTML দিয়ে করতাম তাহলে এটা এরকমই আসতো, কিন্তু আমি যেটা বুটস্ট্র্যাপ ইউজ করলাম সেটা আমি কিভাবে বুঝবো? তো হয়তো বা বুটস্ট্র্যাপের কোনো কাজ করলে বুঝতে পারবো। আমি বুটস্ট্র্যাপে কিছু অ্যাপ্লাই করার পরে সেটা যদি কাজ করে তাহলে বুঝবো এই ওয়েবসাইটের লিঙ্কটা ঠিকঠাক আছে। এখন আমি চাচ্ছি আমার এই বুটস্ট্র্যাপের মধ্যে বা এই চরণের মধ্যে আমি কালার দিব। এখানে আমি কালার দিতে চাচ্ছি, এখানে আমি কি করব? কালার দিব। কালার কিভাবে দিব? সিএসএস কিভাবে কালার দেয়? জাস্ট কালার লিখলে হয়ে যাবে। আমি এই চরণের মধ্যে, এখানে এই চরণের মধ্যে লিখবো কালার, COLOR, কালার। বলেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখবো? তাহলে কি লিখবো? আচ্ছা, না তাই না? তো তাহলে কালার আমরা দিব ইকুয়াল, তারপর কি দেবো? ফার্স্ট ব্র্যাকেট, তাই তো? এর মধ্যে কি লিখবো? রেড। আচ্ছা, রেড, ঠিক আছে তো নাকি? আচ্ছা ঠিক আছে, এতটুকু দিলেই তো হবে। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমি এখানে আসলাম, রিলোড। কই, এটা তো লাল হলো না কেন? তো আমরা জানি যদি কোনো ইনলাইন সিরিজ করতে হয় তাহলে স্টাইলের মধ্যে লিখতে হয় কালার রেড। তো এখানে আসলাম, এখানে এসে রিলোড, দেখবে এখন এটা লাল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আমরা জানি এটা হচ্ছে সিএসএস, আমরা সিএসএস করবো না, আমরা আজকে বুটস্ট্র্যাপ দিয়ে কালার দিব। কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে কালার দিতে হয় তো চলেন আমরা এখানে দেখি। এখানে কাস্টমাইজের মধ্যে একটা অপশন আছে আমাদের কালার। তো এই কাস্টমাইজের মধ্যে কালারের মধ্যে যদি আমি আসি, এই বুটস্ট্র্যাপে এই থিম কালার হচ্ছে 8টা। আমাদের বুটস্ট্র্যাপে থিম কালার 8টা। যদি আমরা সিএসএস এর মধ্যে ব্লু লিখতাম তাহলে কি আসতো? নীল। কিন্তু আমি যদি এই বুটস্ট্র্যাপের মধ্যে যখন নীল কালার দিতে হবে তখন আমাকে লিখতে হবে প্রাইমারি, সেকেন্ডারি, ইনফো, ডেঞ্জার, তারপর হচ্ছে লাইট, ডার্ক। ঠিক আছে, এই প্রত্যেকটা কালার, এই প্রত্যেকটা কালারের ক্ষেত্রে যেমন আমি যদি হলুদ কোনো কালার চাই তার জন্য আমাকে লিখতে হবে ওয়ার্নিং। যদি আমি এরকম গ্রিন টাইপের কালার চাই তাহলে আমাকে লিখতে হবে সাকসেস। এই কালারগুলো নামগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, সোজা কথা। ঠিক আছে, আমরা সিএসএস এর মধ্যে এই কালারগুলোর নাম যেটা জানতাম, বুটস্ট্র্যাপ আসে সেই নামগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাই এই ফন্টের কালারটা কি হবে, আমি চাচ্ছি হয়তো মনে করেন হলুদ হবে, ফন্টের কালারটা আমি দিতে চাচ্ছি হলুদ, তাহলে বুটস্ট্র্যাপ আমি লিখবো ওয়ার্নিং। আচ্ছা, যদি আমরা কোনো সিএসএস কে অ্যাপ্লাই করতাম, কোনো সিএসএস কে যদি আমি অ্যাপ্লাই করতাম সেক্ষেত্রে আমি লিখতাম স্টাইল। আর বুটস্ট্র্যাপে কোনো স্টাইল নেই,
বুটস্ট্র্যাপে হচ্ছে সব ক্লাসকে কল করতে হয়, ক্লাস। বুটস্ট্র্যাপে সব কাজ করার জন্য ক্লাস লাগে, ক্লাস ছাড়া বুটস্ট্র্যাপ কোনো আউটপুট আপনাকে দিবে না। সো মাথায় রাখতে হবে যদি যে কোনো বুটস্ট্র্যাপ আমি করতে চাই আমাকে ক্লাস নিতে হবে। সো আমি এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস। ক্লাসের মধ্যে আমি এখন যেটাতে কালার দিতে চাচ্ছি এটার নাম কি? টেক্সট। ওকে, সো আমি চাচ্ছি টেক্সট। টেক্সটের মধ্যে কালার দিব কি? ওয়ার্নিং। সো আমি বললাম এখানে টেক্সট ওয়ার্নিং। এখন এখানে এসে রিলোড দেন, দেখেন এটা হলুদ হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? এভাবে করে বুটস্ট্র্যাপে কালার দিতে হয়। এই 8টা কালার হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের টোটাল, ইনক্লুডিং আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট আর হচ্ছে ডার্ক। আমি যদি অন্য কোনো কালার দিতাম, আমি যদি বলি টেক্সট ওয়ার্নিং, আমি এখানে বললাম হয়তো বা মনে করেন টেক্সট হবে ডেঞ্জার। ডেঞ্জার দিলে কোন কালার আসবে? রেড কালার আসবে। আমি বললাম এইটার কালার হচ্ছে রেড, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাচ্ছি, তাহলে বলবো বিজি। ধরেন আমি দিলাম সাকসেস। আমি এটা কোথায় লিখছি? ক্লাসের মধ্যে না বাইরে? ক্লাসের মধ্যে। সো ক্লাসের মধ্যে লিখতে হবে। এখানে সে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার ফন্টের কালারটা রেড আর তার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন টাইপের কালার আসছে। এটা হচ্ছে বিজি। যদি আমি ইউজ করছি বিজি মানে কি? ব্যাকগ্রাউন্ড। আর ফন্টের জন্য টেক্সট। ওকে, এতটুকু তো বুঝতে পারছেন আশা করি। এতক্ষণ যেই বুটস্ট্র্যাপটা আমরা ইউজ করলাম, এই বুটস্ট্র্যাপটাকে বলে অনলাইন বুটস্ট্র্যাপ। এটার প্রবলেম হচ্ছে একটা শুধু বুটস্ট্র্যাপ ইউজ করে একটা ওয়েবসাইট বানানো যায়। জাস্ট বুটস্ট্র্যাপ ইউজ করেই চাইলে 3 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা লাগবে না, 2 ঘন্টার মধ্যে একটা ওয়েবসাইট বানানো যায়। ঠিক আছে, শুধু বুটস্ট্র্যাপ, অন্য কিছু না। তো এই বুটস্ট্র্যাপ ইউজ করে আমি চাচ্ছি, আর একটা কথা বলতে ভুলে গেছি। তো বুটস্ট্র্যাপ আমাদের দুইভাবে ইউজ করে, একটা হচ্ছে অনলাইন, একটা অফলাইন। যদি আপনি কোনো বুটস্ট্র্যাপ দিয়ে একটা সাইট বানিয়ে অনলাইন সিডিএন নেন, এরকম যদি লিঙ্ক নেন, এরকম লিঙ্ক, তাহলে সেই ক্ষেত্রে যদি নেট না থাকে তাহলে এটা আউটপুট আসবে না। ঠিক আছে, তো অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। তো আপনারা সবাই চেষ্টা করবেন অফলাইন বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য। সবাই আমরা অফলাইন বুটস্ট্র্যাপ ইউজ করবো। এটার জন্য এখানে আমি একটা ফাইল করে নিচ্ছি, নিউ ফাইল। এখানে আমি বললাম bootstrap ডট html, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি এটাকে কেটে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল bootstrap ডট html এর মধ্যে আমি চাচ্ছি আমি বুটস্ট্র্যাপের অফলাইনটা ইউজ করব, অফলাইন। তো অফলাইন কিভাবে ইউজ করতে হয়, আমি এখান থেকে এখানে আসি। তো এখানে প্রথমে একটা অপশন দেখেছিলাম গেট স্টার্টেড, আর একটা কি দিয়ে দেখেছিলাম? ইন্টারনেট, সরি ডাউনলোড। আমি ডাউনলোডের উপরে ক্লিক করলাম। এখন আমি এটাকে ডাউনলোড করব। এখানে দেখেন আমাদের কমপ্লিট সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দুইটা মিলে আমাদের একটা ডাউনলোড ফাইল আছে। এটাও নিতে পারেন, বা এখানে সোর্স ফাইল আছে, এখানে এক্সাম্পল ফাইল আছে। সো আমাদের এগুলো দরকার নাই, আমাদের মূলত দরকার সিএসএস আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। এটাকে ডাউনলোড করব। আমি বুঝি না এটা যে কি নেট চালায় একটা পিসি, সেটার জন্য এই অবস্থা। এটা ডাউনলোড করতে সর্বোচ্চ 3 সেকেন্ড লাগে। ডাউনলোড, আচ্ছা গুড, আমাদের ডাউনলোড হয়েছে কিন্তু আমাদের সাইট চলে গেছে, তাই তো? আচ্ছা দেখো, সমস্যা নেই, আমরা আবার একটু ব্যাকে আসবো, হয়তো এটা ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা চলে আসছে। তো এই ফোল্ডারটাকে, যেই ফাইলটাকে আমি ডাউনলোড করেছি, এটাকে আমি ওপেন করব। আমি এটাকে ওপেন করলাম, শো ইন ফোল্ডার কোথায় আছে, ফোল্ডারটাকে শো করব। এই যে বুটস্ট্র্যাপ ফাইল, এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। কোথায় দিব? আমার যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি, এখানে এই ফোল্ডারটাকে পেস্ট করলাম। এখন এটা কি আছে? জিপ করানো। আমাকে কি করতে হবে? এটা কি হলো? স্ট্যাক হলো, তাই তো? আনজিপ হলো। এই জিপ ফাইলটা আমার দরকার আছে এখন আর? ডিলিট। এই ফোল্ডারটার মধ্যে আমরা ফাইল করব, একটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। এই দুটো দেখেন অলরেডি ফাইল আমার এখানে আছে। এই ফোল্ডার দুটাকে আমি কাট করব, কন্ট্রোল এক্স কাট করে আমি এই দুটাকে এখানে রাখবো।
আর আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা এখন আমি আমার এখানে আছি কোডিং এ, এখানে bootstrap.html, এখানে আমি আমার কাজ করব। তো এখানে আমি ফার্স্ট অফ অল আমার HTML5 এর একটা টেমপ্লেট নিব, HTML5। ওকে, টেমপ্লেট আসলো। আমি আমার টাইটেলের মধ্যে এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে অফলাইন বুটস্ট্র্যাপ। কন্ট্রোল এজ এ সেভ করলাম। বডির মধ্যে আমি আমার এখানে হয়তো লিখলাম H1, এখানে আমি বললাম ওয়েলকাম টু অফলাইন বুটস্ট্র্যাপ। এই লেখাটা আমি ওপেন করলাম। ওকে, লেখাটা আসছে। এখন আমি যদি এই লেখাটার মধ্যে এখানে যদি ক্লাস লিখি, তারপর হচ্ছে কালার ইউজ করি, যেমন টেক্সট ওয়ার্নিং, টেক্সট প্রাইমারি, তাহলে কি সেই কালারটা আসবে? কেন আসবে না? লিংক দেই, কোথায় কল করবেন? মানে আমি তো এখানে একটা ফাইলে আছে, এই যে জাস্ট bootstrap.html, আর এটা তো আলাদা একটা HTML পেজ, এটা আলাদা HTML, এটা আলাদা HTML। তাহলে আমি আর কি করব? এখানে কি জাস্ট ক্লাসকে কল করলে এটা আউটপুট আসবে? আচ্ছা গুড, লিংক দেন নেই, আসবে? আচ্ছা, বাহ, আমার স্টুডেন্ট তো এক একটা জিনিয়াস। ক্লাস আমি এখানে বললাম টেক্সট ওয়ার্নিং, ঠিক আছে তো সবকিছু নাকি? দেখেন তো এটা আদৌ কি এখানে কোনো কালার হয়েছে কিনা। এই সিএসএস ফোল্ডারটাকে আর এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটাকে আমাকে লিংক করাইতে হবে। সো এখানে যখন আমি সিএসএসটা ওপেন করবো, দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে, দেখা যায়। একটা সিএসএস ফাইল যদি ওপেন করেন, দেখেন এখানে কত সিএসএস করা আছে। অলরেডি এখানে 5049টা সিএসএস করা আছে, ঠিক আছে। আমি যদি আরেকটা সিএসএস ওপেন করি, মনে করেন এটা, এখানে অলরেডি মনে হয় 5049টা সিএসএস অ্যাপ্লাইবল। আমি যদি এরকম প্রত্যেকটার মধ্যেই আছে, আপনি যখনই দেখবেন এটার মধ্যেও দেখেন এখানে অনেক সিএসএস আছে, এখানেও আপনাকে 500-র মতো সিএসএস পাবেন, 483। এখানে অনেকগুলো ফাইল আছে। এখন কি আমি প্রত্যেকটা ফাইলকে লিংক করাবো? উত্তরটা হচ্ছে না। এর মধ্যে একটা রুট ফাইল আছে, যেটা হচ্ছে আমার bootstrap.css। দেখেন যদি নিচে আসেন, এখানে একটা ফাইল আছে আমাদের bootstrap.css। এটাকে যদি ওপেন করেন, দেখবেন এখানে অনেক বিশাল বড় একটা ফাইল আছে। এখানে প্রায় দেখাচ্ছে আমাকে, এখানে প্রায় 11,265টা সিএসএস অলরেডি করা আছে। এই ফোল্ডারটা আমার লাগবে। এই ফোল্ডারটার মধ্যে এই ফোল্ডারটাকে বা এই ফাইলটাকে আমি আমার বুটস্ট্র্যাপের সাথে লিংক করাবো। তো আমি আমার এই টাইটেলের উপরে বা নিচে যেখানেই করেন, এখানে একটা লিংক নামে ট্যাগ নিব, যেখানে আমি বলবো এটা কোথায় আছে আমার সিএসএস ফোল্ডারের মধ্যে। তাহলে বলবো সিএসএস ফোল্ডারের মধ্যে, ফাইলের নাম হচ্ছে bootstrap.css। তাহলে আমার বুটস্ট্র্যাপ ফাইলটা কিন্তু অলরেডি লিংক হয়ে গেছে। কাজ শেষ নাকি? কাজ তো শেষ। আচ্ছা, এখন আমরা কি করব? তার নিচে হয়তো বা জাভাস্ক্রিপ্টের লিংক করাবো। আমরা জানি জাভাস্ক্রিপ্ট লিংক করার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়। এটার মধ্যে আমরা আমাদের ওই ফোল্ডারটাকে লিংক করাবো। সোর্স আমাদের জেএস ফোল্ডারের মধ্যে bootstrap.js নামে একটা ফোল্ডার আছে, দেখবেন এখানে ঢুকলে এখানে একটা ফোল্ডার আছে আমাদের bootstrap.js। জেএস এর কোডিং কখনো দেখছেন? এই যে দেখেন এইভাবে জেএস এর কোডিং করে। এই যে এগুলো হচ্ছে সব জাভাস্ক্রিপ্টের কোড। জাভাস্ক্রিপ্টের কোডটা এভাবে অ্যাপ্লাই করা হয়। ওকে, তো আমরা এই ফাইলটাকে লিংক করাবো কার সাথে? bootstrap.html এর সাথে। আমি এখানে বললাম bootstrap। তো জেএস ফোল্ডারের মধ্যে bootstrap.js নামে যে ফোল্ডারটা আছে সেটা এখানে লিংক করালাম। এখন কিন্তু আমার এখানে কাজ শেষ। আমার এখানে সিএসএস ফাইলও আছে, আমার এখানে জাভাস্ক্রিপ্টের ফাইলও আছে। এখানে আমি ক্লাস লিখেও দিছি, ক্লাস হবে ওয়ার্নিং। তাহলে এই কালারটা হবে আমার ইয়েলো। এখানে সে রিলোড দেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে বুটস্ট্র্যাপটা কাজ করতেছে, আমার অনলাইন বুটস্ট্র্যাপটা কাজ করছে, আমার অফলাইন বুটস্ট্র্যাপটাও কাজ করতেছে।
তো যখন আমরা অনলাইন ইউজ করব জাস্ট এটার জন্য লিঙ্ক ইউজ করব, যখন অফলাইন নিব তখন ডাউনলোড করে ওই ফোল্ডারটাকে আমি লিঙ্ক করাই দেব। ক্লিয়ার? ডিজাইন করলাম, আমরা যাচ্ছি এখানে কোনো H1 থাকবে না, আমরা যেটা করব এখানে ন্যাপবার ডিজাইন করব। তো আমি আমার একটা ন্যাপবার নিতে যাচ্ছি, কোথা থেকে? বুটস্ট্র্যাপ থেকে একটা ন্যাপবার নিয়ে আসবো। সো এখান থেকে আমরা একটা ন্যাপবার বলতে কম্পোনেন্টের মধ্যে আমরা ইউজ করবো ন্যাপবার। এখানে আসলাম, এই যে ন্যাপবার। তো এখানে অনেক ধরনের ন্যাপবার পাওয়া যায়, আমি যে কোনো একটা ন্যাপবার এখানে ইউজ করবো। এটাকে কপি করলাম, কপি করে আমার ন্যাপবারটা এখানে পেস্ট করলাম, Ctrl+V, সেভ করলাম। যদি আমি আমার সাইটে আসি তাহলে দেখবো এখানে একটা ন্যাপবার পেয়ে গেছে অলরেডি। ঠিক আছে, একটা ন্যাপবার চলে আসছে। কিন্তু বুটস্ট্র্যাপে এগুলো পাওয়া যায় রেডিমেড, কিন্তু এগুলোকে কাস্টমাইজ করা জানতে হয়। এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, দেন কিভাবে এটাকে চেঞ্জ করতে হয়, কিভাবে কন্টেন্ট রিমুভ করতে হয়, কিভাবে কন্টেন্ট অ্যাড করতে হয়, এই বিষয়গুলো। তো আমি যদি এখান থেকে দেখেন, যদি সাবলাইমে আসি, এখানে আমার একটা ন্যাপবার আছে। প্রথমে ন্যাপবার, এখন এখানে ন্যাপবারটার ফন্টের কালার দেখতে পাচ্ছি ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড হয়তো বা আবার লাইট কালার। এইটার পুরোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আমি যদি নিচে আসি তাহলে দেখতে পাবো। নিচে আসলাম, এসে এখানে দেখেন তিনটা কালার দেখা যাচ্ছে, আমাকে বলতেছে কালার স্কিমস। ওকে, আমি যদি চাই এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা হবে ব্ল্যাক, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হবে, আর এই প্রত্যেকটা লেখা হবে আমার হোয়াইট। তাহলে দেখেন আমাকে বলছে যে আপনার ন্যাভ নামে একটা ডিভ আছে। আমি এখানে আসলাম, এই যে দেখতে পাচ্ছি ন্যাভ নামে একটা ডিভ আছে। ওকে, এই ডিভের পরে এখানে কোথায় একটা কি আছে, ন্যাভ ডার্ক, বিজি ডার্ক। আমার একটা ক্লাস আছে যেটা হচ্ছে ন্যাভ ডার্ক। ন্যাভ ডার্ক হচ্ছে টেক্সটের জন্য কাজ করবে, বিজি মানে ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করবে। যদি এখানে আসি তাহলে দেখেন এখানে লেখা আছে যে আমার ন্যাভও হচ্ছে লাইট, আমার ব্যাকগ্রাউন্ডও হচ্ছে লাইট, যার কারণে দুটোটাই সাদা। আমি জাস্ট এটাকে বললাম আমার ন্যাভ বারও হবে ডার্ক, আমার বিজি হবে ডার্ক। Ctrl+S দিয়ে সেভ করলাম। আমি আমার সাইটে এসে এখানে রিলোড। তো দেখেন আমার এখানে এইটা হোয়াইট হয়ে গেছে আর এটা কালো হয়ে গেছে। ঠিক আছে, কালো হয়ে গেছে। এখন এই লেখাটাকে আমার যদি ব্যাকগ্রাউন্ডটাকে আমি এই কালার দিতে চাই, আমি যদি চাই আমার ব্যাকগ্রাউন্ড কালারটা প্রাইমারি কালার হবে, মানে এই টাইপের নীল কালার হবে, তাহলে আমি বলতে পারি আমার বিজি এখানে ডার্কের জায়গায় আমি বললাম হয়তো প্রাইমারি, আমার বিজি প্রাইমারি। Ctrl+S দিয়ে সেভ করলাম, দেন সাইটে এসে আমি আমার সাইটে এসে এখানে রিলোড, দেখা যায়। ওকে, আমি যদি অন্য কোনো কালার দিতে চাই, আমি চাচ্ছি এখানে হয়তোবা সাকসেস টাইপের কোনো কালার ইউজ করবো, তাহলে আমি এখানে লিখলাম বিজি আমাদের সাকসেস, দেন সাইটে সেখানে রিলোড। ওকে, একটা সাকসেস টাইপের কিছু একটা রাখার চেষ্টা করবো। দেখেন বাটনটা কিন্তু হাইড হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডের কালারটাও ছিল আমাদের গ্রিন, আর বাটনটাও ছিল গ্রিন। আমি চাইলে বাটনটাকে হোয়াইট করে দিতে পারি। একটু নিচে আসলে দেখবো এখানে এই যে একটা ইনপুট আছে, ইনপুট। এই ইনপুটের পরে এখানে একটা বাটন আছে, দেখেন এই যে বাটন। এই বাটনের মধ্যে লেখা আছে বিটিএন আউটলাইন, বিটিএন সাকসেস। আমি এটা বললাম সাকসেস না, এটা হবে এটা আউটলাইন হবে লাইট, মানে হোয়াইট হবে। এখানে এসে আমি এটাকে রিলোড করলাম, এখন এটা দেখেন ঠিকঠাক। ঠিক আছে, আমার সার্চ বক্স এতটুকু কমপ্লিট করে ফেলছে। এরপরে আমার এখানে একটা ন্যাভ বার লেখা আছে, ন্যাভ বার। এখানে ন্যাভের নিচে আমি একটা ডিভ দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে কন্টেইনার ফ্লুইড। এখন প্রশ্ন হচ্ছে কন্টেইনার ফ্লুইড কেন কাজ করে? কন্টেইনার ফ্লুইড কাজ করে হচ্ছে আমার যখন কন্টেইনার ইউজ করব তখন জানি দুই পাশ থেকে এরিয়াটা বড় হয়। আমরা সিএসএস এর মধ্যে 6 নম্বর ক্লাসে দেখেছিলাম কন্টেইনারের কাজ কি। দুই পাশ থেকে অটোমেটিক মার্জিনটা নেওয়ার জন্য আমরা কন্টেইনার ইউজ করি। কন্টেইনার নিলে জায়গাটা বেশি নেবে, কন্টেইনার ফ্লুইড ইউজ করলে জায়গাটা কম দেবে, জাস্ট এতটুকু ডিফারেন্স। আমি এখানে কন্টেইনার ফ্লুইড থাকার কারণে দেখেন আমার এখান থেকে এই পর্যন্ত জায়গাটা খুবই কম, আবার এই বাটন থেকে এদিক থেকে এদিকে জায়গাটা খুবই কম। যদি কন্টেইনার ইউজ করতাম এই জায়গাটা বেড়ে যেত। দেখেন ঠিক আছে, বুটস্ট্র্যাপের মধ্যে সমস্ত ক্লাসের কাজ করা আছে, জাস্ট আপনি ক্লাসকে কল করবেন, এটা কাজ হয়ে যাবে। আর সিএসএস এর মধ্যে আমার কি করা হতো, আমি কোনো ক্লাস নিজে লিখতাম, আবার সেই ক্লাসকে আমি আবার আমার মতো করে ডিজাইন দিতাম। ক্লাস করে কল করলে আপনার কাজটা হয়ে যাচ্ছে। ওকে,
তো আমি সাবলাইমে আসলাম, আসার পরে কন্ট্রোল জেড দিয়ে আমি চাচ্ছি না আপাতত আমার এত জায়গা নেবে, আমি চাচ্ছি অল্প জায়গা দেওয়ার জন্য। সো এই জন্য আমি এখানে কি করলাম, এতটুকুই রাখলাম। এখানে দেখতে পাচ্ছি আমার ন্যাভ বার লেখা আছে। আমি যদি এখানে আসি, আমি চাচ্ছি আজকে এই যে বুটস্ট্র্যাপের উপরে যে ন্যাভ বারটা আছে, এই যে বুটস্ট্র্যাপের উপরে যে ন্যাভ বার, এই যে ন্যাভ বার, এই ন্যাভ বারটা আমরা কি করব, ডিজাইন করব। সো এই ন্যাভ বারের ডিজাইন করতে হলে প্রথমে এখানে আমার হয়তো আমি চাচ্ছি ন্যাভ বার লেখা থাকবে না, এখানে লেখা থাকবে বুটস্ট্র্যাপ। এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লেখা আছে ন্যাভ বার, আমি এখানে বললাম হয়তো বুটস্ট্র্যাপ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। ওকে, বুটস্ট্র্যাপটা আসছে। কিন্তু আমি যদি চাই এই বুটস্ট্র্যাপের বামে বা আগে পরে, যেমন দেখেন এখানে একটা লোগো আছে না, আমি চাচ্ছি এই লোগোটা আমার বুটস্ট্র্যাপের পাশেও থাকবে, এই লোগোটা আমি নিতে চাচ্ছি। এটার জন্য তো অবশ্যই আমাকে আগে লোগোটা ডাউনলোড করে নিতে হবে। সো আমি এখানে আসলাম, আমি এখানে বললাম বুটস্ট্র্যাপ পিএনজি ইমেজ আমি ডাউনলোড করব। এখান থেকে ইমেজেস এর মধ্যে আসতেছে, আমি ইমেজেস এর মধ্যে আসলাম। দেন আমরা যে লোগোটা নিতে চাচ্ছি, আমরা এই লোগোটা নিতে চাচ্ছি, তো এটার উপরে একটা ক্লিক করব, রাইট বাটন প্রেস করলাম, এটাকে কপি ইমেজ অ্যাড্রেস কপি করে নিচ্ছি। এখন এটা কোথায় ইউজ করব, বুটস্ট্র্যাপের আগে থাকবে। এটা কিভাবে ইউজ করবেন দেখেন, এটাও এখানে আছে। এই যে দেখেন, যদি আপনি শুধু লোগো নিতে চান তার জন্য এতটুকু কাজ করলেই হবে, আর যদি লোগোর পরে আমি যখন লেখাও চাই সেই ক্ষেত্রে আমাকে এতটুকু কাজ করতে হবে। আমাকে এখানে বলতেছে দেখেন একটা ন্যাবের মধ্যে ক্লাস আছে আমাদের, ন্যাব লাইট বিজে লাইট, এটা তো আমাদের এখানেও আছে, এই যে আছে না। এরপর একটা কন্টেইনারের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, দেখেন এই যে কন্টেইনারের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে জাস্ট সে একটা আইএমজি নিয়েছে, এই যে দেখেন জাস্ট ইমেজটাকে বসিয়ে দিয়েছে, কাজ শেষ। আমি এই ইমেজটাকেই বসাতে চাচ্ছি। আপনার আজকে ক্লাস কত নম্বর ক্লাস আজকে? 6। আজকে 6 নম্বর ক্লাস, আজকে 7 নম্বর ক্লাস স্যার। সো আসেন যেহেতু কত কষ্ট করে, অবশ্য অনেক লেট করছেন, আমাদের ক্লাস প্রায় শেষ। তো আমি চাচ্ছি এই বুটস্ট্র্যাপের উপরে হয়তো ছবি অ্যাড করব, যার কারণে আমি ইউজ করলাম আইএমজি ইমেজ ইউজ করলাম। এই ইমেজের মধ্যে আমি আমার ছবিটাকে পেস্ট করার জন্য যে লিঙ্কটা আমি কপি করেছি ওই লিঙ্কটা দিলাম, কিন্তু লিঙ্কটা মাশাআল্লাহ খুবই ছোট, এত ছোট লাগে আমি আর লিঙ্ক চাচ্ছি না, আমি আরো বড় লিঙ্ক চাচ্ছি। সো আমি আমার এখানে আসলাম, এটাকে আমি ডাউনলোড করে নেব। আমি এটাকে বললাম সেভ ইমেজ অ্যাজ, ইমেজটাকে আমি সেভ করে নিচ্ছি। কোথায় সেভ করব, ডেস্কটপে যেখানে আমার ফাইল আছে 7 ক্লাস। এখানে আমি তো কোনো ইমেজের জন্য ফোল্ডার করি নাই, একটা ফোল্ডার করে নিচ্ছি। আমি এখানে একটা ফোল্ডার করে নেব, ফোল্ডারের নাম দিতে পারি আমি আইএমজি। এই আইএমজির মধ্যে এটাকে সেভ করব, এটার নাম দিলাম আমি লোগো দিলাম, সমস্যা নেই লোগো। এই লোগোটাকে আমি অ্যাড করতে চাচ্ছি কোথায়, আমার এই বুটস্ট্র্যাপের পাশে। সো আমি এখানে আইএমজির মধ্যে বলবো ইমেজ ফোল্ডারের মধ্যে logo.png সেভ করলাম। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড, বাহ লোগোটা চলে আসছে, তাই তো কাজ শেষ। এখন এই লোগোটাকে কি করতে হবে, লোগোটা একটু বড়, আমি চাচ্ছি লোগোটা কিন্তু ছোট করতে। তাহলে কি করতে পারি, আমাদের একটা ইমেজ আইএমজি নামে ট্যাগ, এই সোর্স, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই সোর্সের ক্লোজিংটা কোথায়, আমাদের এই দুইটি ইনভার্টেড কমা এতটুকু পর্যন্ত এটা ক্লোজিং, এই সোর্সের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের সোর্স নামে অ্যাট্রিবিউট। আমি তো সোর্সের অ্যাট্রিবিউট তো ইমেজ সোর্স করে ফেলেছি, এটা হচ্ছে আমাদের অল্টার নামে একটা অ্যাট্রিবিউট। সো অল্টার অ্যাট্রিবিউটে কি কাজ সেটা আমি বলেছি, আমি দেখাইছি। এখন যদি আমি হাইট লিখতে চাই আমি এখানে লিখব, এটা আলাদা একটা অ্যাট্রিবিউট। সো আমি এখানে একটা উইথ দেবো, দেখেন উইথ, আমি এখানে বললাম আমার উইথ হচ্ছে মাত্র 30 পিক্সেল, আমার উইথ হচ্ছে মাত্র 30 পিক্সেল। ওকে, একটা মিনিট, আমার আমাদের গ্রাফিক্সের ক্লাসে
আমি 7 দিন ধরে তো এটারই করছি। PSP তে করতে পারছি, কেমন করতে করতে প্রসেসটা কেমন হবে? আচ্ছা, তো এখানে আমরা একটা উইজ সেট করলাম, ঠিক আছে? ইমেজের মধ্যে একটা উইজ সেট করেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। দেখতে পাচ্ছি আমার লোগো ছোট হয়ে গেছে। এরপর এখানে বুটস্ট্র্যাপ লেখাটা আছে, এখানে আমাদের হোম একটা বাটন আছে, বাচ্চা একটা মেনু আছে, এখানে লিঙ্ক আছে, ডিসেবল আছে, এই যে ড্রপ ডাউনও আছে। সো আমি লিঙ্ক আর ডিসেবল এই দুটো বাটন আমি চাচ্ছি না, আমি আমার এই যে এখানে এই ডিসেবল এটা আমি চাচ্ছি না। আর হচ্ছে আমি আমার লিঙ্কটা এটাকে চাচ্ছি না, সেভ করলাম। আমি এরকম এই যে হোম যেটা আছে এটা আমি এর আগেও দেখেছি, ইউএল এর পর এলআই নিতে হয়, এল এর মধ্যে এ নিতে হয়, এটা আমি 6 নম্বর ক্লাসে দেখিয়েছি আপনাদের। সো আমি এই ইউএল এর মধ্যে এই এলআইটাকে কপি করলাম, কপি করে এই ইউএল এর মধ্যে আমি এটাকে দিব জাস্ট নিচে। হয়তোবা আমি এখানে কয়েকটা মেনু সেট করলাম, কয়েকটা কপি করে নিলাম। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড করি তাহলে দেখতে পারবো যে আমার এই বুটস্ট্র্যাপের পাশে কয়েকটা মেনু আসছে, কয়েকটা মেনু, সবগুলোতেই সেম নেম। আমি এগুলোকে ডিফারেন্ট নেম দিতে পারি। হোমের পাশে আমি এটাকে ডিফারেন্ট নেম দেওয়ার জন্য বলতে পারি হয়তো হোম, অ্যাবাউট, দেন হচ্ছে আমাদের সার্ভিস, আর হচ্ছে আমাদের ব্লগ। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড, এখন দেখবো প্রত্যেকটা আলাদা আলাদা মেনু। বুটস্ট্র্যাপের পাশে আমার হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ নামে 4টা মেনু আসছে। এখানে একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনের মধ্যে হয়তোবা তার নিচে কিছু অপশন আছে। এখন এই ড্রপ ডাউনের লেখাটা দেখেন, এখানে হোম লেখাটা যেরকম আমার লাইট কালার, এখানে ড্রপ ডাউন লেখাটা লাইট কালার না, সেটাকে আমি লাইট কালার করতে চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইটাও একটা এল এর মধ্যে আছে, এল এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, ওকে। আচ্ছা, আর এটাও একটা এল এর মধ্যে আছে। সো দেখতে পাচ্ছি যে আমার এই লেখাটা মানে একটু হালকা ডার্ক, কিন্তু এটা লাইট কেন, কোন ক্লাসের কারণে? বুঝছে? দেখেন আমাদের এখানে এই যে ব্লগ নামে যে লেখাটা আছে, এই লেখাটা দেখেন অ্যাক্টিভ করা, এই যে লিঙ্ক অ্যাক্টিভ করা, এখানে এইটা অ্যাক্টিভ নাই। আমি জাস্ট এই লিঙ্কটাকে অ্যাক্টিভ করার জন্য হয়তো এটা দিতে চাচ্ছি, লিঙ্ক অ্যাক্টিভ। কপি করলাম, দেন সাইটে এসে এখানে রিলোড। দেখেন আমাদের এই লেখাটা এখন এই লেখাটার মতো অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এখানে লিঙ্ক অ্যাক্টিভ না করে আরেকটা জিনিস, এটা কাজ করবে না মনে হয়, চেষ্টা করে দেখি, চলবে, ঠিক আছে। আমার জাস্ট ওই অ্যাক্টিভ নামে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটাকে আমি এখানে ইউজ করলাম, যার কারণে দেখতে পাচ্ছি এই লেখাটার মতো অ্যাক্টিভ আমার এই লেখাটাও ইউজেস হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে এর নিচে কিছু ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনগুলো কেন, হয়তোবা ওই এল এর মধ্যেই আরেকটা আলাদাভাবে ইউএল নেওয়া হয়েছে। দেখেন আমার এখানে এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনের নিচে আমার এখানে একটা, এটা একটা এল এর মধ্যে আছে, এই এল এর মধ্যেই দেখেন আবার একটা ইউএল নিয়েছে, আবার এই এল এর ক্লোজিং হচ্ছে এটা। আর এই ইউএল কার, এটা হচ্ছে একদম শুরুতে প্রথম যে ইউএলটা তার ক্লোজিং, ওকে। আমি যেটা করব এখানে ড্রপ ডাউনের নিচে এখানে কিছু লেখা আছে, যেমন অ্যাকশন, দেন হচ্ছে অ্যানাদার অ্যাকশন, আর হচ্ছে আমাদের একটা লেখা, এটা থাকুক সমস্যা নেই। আমি কন্ট্রোল এস এটাকে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। এই ড্রপ ডাউনের নিচে এগুলো হচ্ছে আমার এক একটা মেনু। তো এখানে দেখেন আমার সামথিং এলস হিয়ার, এর নিচে এর উপরে একটা কি আছে, আমার একটা দাগ আছে, আছে না? এই দাগটা কেন আসছে, কারণ হচ্ছে আমি জানি আমার এটা হচ্ছে একটা এইচআর, এইচআর মানে হচ্ছে হরিজন্টাল রোল। এই হরিজন্টাল রোল দেওয়ার কারণে হয়তো এখানে একটা দাগ আসছে, উপরে নিচে একটা জায়গা আসছে, দেখেন তার কারণে
এখানে একটা এলআই আছে, এটা কার উপরে আছে? আমার সামথিং এলস হেয়ারের উপরে আমার ওইটা আছে। এর উপরে দেখেন এখানে একটা আলাদাভাবে লিস্ট নেওয়া হয়েছে, যেটা কি একটা এইচআর নেওয়া হয়েছে। এইচআর মানে হচ্ছে হরিজন্টাল রোল। সেই রোলের মধ্যে তারা একটা ক্লাস ইউজ করেছে ড্রপ ডাউন ডিভাইডার। ওকে, তো আমি যদি এই ড্রপ ডাউন ডিভাইডারটাকে, এই যে পুরো এলআইটাকে কপি করলাম, এটাকে কপি করে যদি আমি এখানে দিয়ে দিই, সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, তো এখন দেখেন অ্যাকশন, অ্যানাদার অ্যাকশন আর হচ্ছে সামথিং এলস এর সবগুলো এখন লেখাগুলো ঠিকঠাক দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে জাস্ট কোন ক্লাসটা ইউজ করেছি? এখানে জাস্ট একটা ক্লাস ইউজ করেছি কি ড্রপ ডাউন ডিভাইডার, তাই তো? এই ক্লাসটা ইউজ করলাম আর সাথে সাথে আমার কি হইলো? ডিজাইনটা চলে আসলো। তাহলে প্রশ্ন হচ্ছে এই ক্লাসের মধ্যে এমন কি আছে? এই ক্লাসের মধ্যে কি এমন জিনিস আছে যেটা আমি দিলাম আর আলিবাবার মতো সেটা চেঞ্জ হয়ে গেল, তাই তো? আমি চাইলে এই ক্লাসগুলো চেক করতে পারি, এই ক্লাসগুলো চেক করতে পারি, এই ক্লাসের মধ্যে কি সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে সেটাও চাইলে আমি চেক করতে পারি। তো আমি এখানে এই ক্লাসটাকে কপি করলাম, কন্ট্রোল সি। এই ক্লাসের মধ্যে কি সিএসএস আছে সেটা আমি চেক করব। এটার জন্য এই যে আমরা ডাউনলোড করে একটা ফাইল নিয়েছিলাম, সিএসএস এর ডাউনলোড করা ফাইল। এই ফাইলের মধ্যে আমাদের একটা ফাইল ছিল bootstrap.css, এটার উপরে একটা ক্লিক করব। তো এখানে আমরা চাচ্ছি আমাদের ওই ক্লাসের সিএসএসটা কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন দেখেন এখানে অলরেডি সিএসএস আমরা জানি 10,000 প্লাস, সরি 11,265 সিএসএস অলরেডি এখানে অ্যাপ্লাই করা আছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই সিএসএস এর মধ্যে আমার ওই ক্লাসের সিএসএস কোনটা এটা আমাকে খুঁজে বের করতে হবে। এটার জন্য আমি যে ফাইন্ডের উপরে ক্লিক করতে হবে, ফাইন্ড থেকে কন্ট্রোল এফ বলতেছে আপনাকে, আর আপনি এখান থেকে কন্ট্রোল এফ প্রেস করলে এটা আসবে। আমি কোনো ক্লাসকে কল করার জন্য কি ইউজ করতে হয়? ডট। সো আমি এখানে ডট দিব। এখন দেখেন এখানে হাজার হাজার ডট ধরছে, আমার দরকার একটা ক্লাস। এখন আমি ওই ক্লাসটাকে পেস্ট করবো, দেখেন পেস্ট করলাম। এখন ড্রপ ডাউন ডিভাইডার ক্লাসটা যখন আমি দিলাম তখন আমাকে বলতেছে যে 3734 নাম্বার লাইনে এই ড্রপ ডাউন ডিভাইডারের সিএসএসটা করা আছে। এখানে দেখেন কি দিয়েছে, এখানে বলতেছে আমাদের হাইট 0, আমাদের মার্জিন 0.5 রেম, আর এটা হচ্ছে আমাদের টপ বটম থেকে, লেফট রাইট থেকে হচ্ছে আমাদের 0 পিক্সেল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া রেম কি? এখন প্রশ্ন হচ্ছে যে রেম কি, তাই তো? আচ্ছা চলেন রেম বুঝাই। আমরা যখন কোনো কাস্টম সিএসএস করতাম তখন সেই কাস্টম সিএসএস এর মধ্যে আমরা লিখতাম পিক্সেল। পিক্সেল লিখলে সে আমাকে জায়গা দিত, কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে সে আপনাকে পিক্সেল কাস্টমাইজ করলে আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু মূলত ওরা রেম নিয়ে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে 1 রেম সমান সমান কত পিক্সেলের সমান? ঠিক আছে, আপনি যদি এখানে লেখেন 1 রেম 2 পিক্সেল, তাহলে আপনাকে বলে দিবে যে 1 রেম সমান সমান 16 পিক্সেল। মোস্ট মডার্ন ব্রাউজার, এই যেখানে লেখাই আছে, ইন মোস্ট মডার্ন ব্রাউজার্স 1 রেম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল, মানে 16 পিক্সেল। যখন আপনি বুটস্ট্র্যাপের মধ্যে 1 রেমকে কল করবেন 1 রেম, তখন আপনাকে সে 16 পিক্সেল জায়গা দিবে। এই 16 পিক্সেল জায়গাটা এইখানে আছে 0.5 রেম, তাহলে কত পিক্সেল? তো এখানে আমাদের মার্জিন আছে 0.5 রেম। তো 1 রেম সমান সমান যদি 16 পিক্সেল হয় তাহলে 0.5 রেম সমান সমান কত পিক্সেল হবে? 8, কারণ হচ্ছে 1 এর অর্ধেক, তাই তো 8 পিক্সেল। তো আমি যদি এখানে মনে করেন 3 রেম ইউজ করি, আমি যদি এখানে বলি মনে করেন 3 রেম, আমি বললাম এই মার্জিনের একটা প্রপার্টির মধ্যে ভ্যালু আছে কয়টা? 2টা। এইটা হচ্ছে আমাদের একটা ভ্যালু আর এটা হচ্ছে আমাদের আলাদা একটা ভ্যালু। সো এই ভ্যালুর মধ্যে আমি ইউজ করলাম 3 রেম। দেখেন এখন তাহলে আমি জানি যে আমার এখানে 1 রেম সমান সমান যদি 16 পিক্সেল হয়, 3 রেম সমান সমান 48 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে জায়গা নিছে, অলরেডি এখানে জায়গাটা সরে গেছে। আচ্ছা গুড। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে ওদের ফাইলের মধ্যে আসুন, ক্লাস দেখে চেঞ্জ করে দেবো নাকি? এরকম করা যাবে না স্যার, ওদের ফাইলে কখনোই কাস্টমাইজেশন করা যাবে না। আপনি ওদের সিএসএস এর মধ্যে এসে দেখে নিতে পারেন যেখানে কি সিএসএস এর কারণে এই কাজটা হচ্ছে। আপনি একটা ধারণা নিলেন যে এই সিএসএস গুলো যদি আমি অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে এই কাজটা আমার হয়ে যাবে, ঠিক আছে? তা আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু
ওদের ফাইলে চেঞ্জ করা যাবে না, আপনি কাস্টম সিএসএস ইউজ করবেন। সিএসএস আপনার মতো করে এখানে একটা সিএসএস লিখবেন, এখানে যখন ড্রপ ডাউন ডিভাইডার আছে আপনি বলেন কাস্টমস ডিভাইডার। এখন এই ক্লাসকে আপনি কল করে তারপর আপনার মতো করে সিএসএস আপনি করবেন, ওদের সিএসএস এর মধ্যে আমরা কখনোই কাস্টমাইজেশন করব না। আচ্ছা গুড। এরপরে দেখেন এখানে তার নিচে কি আছে, দেখেন এখানে বলছে ওভারফ্লো হিডেন, ওকে গুড। এরপর বলতেছে বর্ডার টপ থেকে বর্ডার আছে 1 পিক্সেল সলিড RGBA। আমি এখানে বললাম কোনো RGB হবে না, আমি যে কালার দিব সেটা। আমি এখানে বললাম বর্ডার টপ 5 পিক্সেল সলিড রেড। সাইটে আসলাম, রিলোড। এখন এটা ওপেন করেন, দেখেন যে আপনার প্রত্যেকটার উপরে 5 পিক্সেল করে বর্ডার আসছে, শুধু টপে। কিন্তু ও কিন্তু শুধু টপে ছিল, এখানে দেখেন এখানে আমাদের ছিল কোথায় বর্ডার টপ। আমি যদি বর্ডার টপ না দিয়ে শুধু বর্ডার দিতাম, ওকে। তো আমার এখানে এই এখন প্রশ্ন হচ্ছে এটা নিচ থেকে কেন হচ্ছে, কারণ হচ্ছে এটা হরিজন্টাল রোল করা আছে। দেখেন এই যেখানে কাজটা হচ্ছে এটা কার মধ্যে হচ্ছে, এই যে হরিজন্টাল রোলের, এখানে হরিজন্টাল রোল ইউজ করা আছে। সো এই হরিজন্টাল রোলের চারপাশে বর্ডার হয়েছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমি যেটা করব, সরি কন্ট্রোল অল্ট জেড, হ্যাঁ এইভাবে করে আমি যদি চাই ওদের সিএসএসটা চেক করতে পারি, ওদের সিএসএস চেক করে সেখানে আমার মতো করে সিএসএস আমি ডিজাইন করতে পারি। এটা হচ্ছে ইজিলি আমরা যদি চাই এরকম একটা ফর্ম মানে মেনু বানাতে পারি। এরকম কিন্তু অনেক ওয়েবসাইটের মধ্যে এরকম মেনু থাকে না? এরকম মেনু আমরা বুটস্ট্র্যাপের মধ্যে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই বানানো যায়। এমনকি এটা রেসপন্সিভও, দেখবেন আমি যদি এটা চেক করি, ইন্সপেক্ট করলাম, এটাকে এখন ছোট করেন, দেখবেন এটা রেসপন্সিভ। এই যে দেখেন মোবাইল মেনু চলে আসছে, দেখা যায় আমাদের এই মেনুটা অলরেডি রেসপন্সিভ। আপনি এক্সপেক্ট করলে আপনার মেনু করে গেল, আমি এক্সপেক্ট করে জাস্ট কোডিং দেয়। আপনি ইন্সপেক্ট করলে কি দেখায়? কোডিং দেয়। আপনি ইন্সপেক্ট করেন, আপনি যেটা করেন, আপনি যে রাইট বাটন প্রেস করে যে ভিউ সোর্স করেন, এই ভিউ সোর্স করলে তো কোডিংই দেখাবে। আমারটা ইন্সপেক্ট করলে তো আমারটা কি আসে? কোডিং। হ্যাঁ কোডিং কোডিং। হ্যাঁ এটা তো আসবে, এই যে দেখেন আমি দেখাই, কোডিং তো আসবে। এই যে দেখেন আমার এই যে কোডিংটা না, এটা আপনারটা এরকম থাকে যেরকম। আপনি এগুলারে কি করবেন, এটার এই যে ধরে নিচে নামাই দেবেন, এই যে এইভাবে, ঠিক আছে। ধরে নিচে নামানোর পরে তারপর আমি আমার মতো করে রেসপন্সিভ করব, ঠিক আছে। তো দেখেন এটা অলরেডি রেসপন্সিভ। আমি যখন ছোট মেনুতে আসতেছি তখন আমাকে এটা মোবাইল মেনুটা এই যে 3 আইকনের মতো এখানে মোবাইল মেনু আসতেছে, আর যখন আমি এটাকে ফুল বড় করব তখন দেখেন এটা মেনু আকারে আসতেছে, ওকে। তো এই রেসপন্সিভটা তো অলরেডি ডিফল্ট ছিল, আমরা এভাবে করব না। পরবর্তী ক্লাসগুলো আমি বলেছিলাম আমাদের রেসপন্সিভের একটা ক্লাস আছে, ওই ক্লাসে আমরা সবকিছু ম্যানুয়ালি রেসপন্সিভ করার চেষ্টা করব, ঠিক আছে।